হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এর আগের পর্বে সেমিস্টার 1 এর ইউনিট 2 এতে চাহিদা, যোগান, ভারসাম্য এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা। মূলত আমরা স্থিতিস্থাপকতা বলতে বুঝি কোনো কিছু পরিবর্তনের দরুন অন্যের উপর তার কি প্রভাব পড়ে। যেমন ধরো, তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, যে একটা গাড়ির দাম 10 টাকা বেড়েছে, একটা 4 হুইলারের দাম 10 টাকা বেড়েছে, তাহলে তার চাহিদার কি পরিবর্তন ঘটবে? আর পাশাপাশি আলুর দাম বাজারে 10 টাকা বেড়েছে, তার চাহিদা কি, দুটো কি সেম হবে? অর্থাৎ একই ঘটনা সবার উপর, সবার চাহিদার উপর সমান প্রভাব ফেলে না, কারোর ক্ষেত্রে বেশি। বা ধরো, দাম যতই বাড়ুক, লবণের চাহিদা কি হয়, বা ওষুধের চাহিদার উপর তার কি প্রভাব পড়ে? অর্থাৎ দাম বা চাহিদা নির্ধারক কোনো বিষয়ের পরিবর্তন যদি হয়, তার দরুন চাহিদার উপর কি পরিবর্তন ঘটে, এটা আমরা যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাদের স্থিতিস্থাপকতার ধারণা বা ইলাস্টিসিটি আলোচনা করতে হবে। আজকে আমরা সেই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার ধারণাই আলোচনা করব। প্রথমে আমরা বলবো স্থিতিস্থাপকতা কি। স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝি যে চাহিদা নির্ধারক কোনো একটি বিষয়, চাহিদা নির্ধারক কোনো একটি বিষয়, যেমন আমরা তো ইতিমধ্যে জানি চাহিদা অসংখ্য বিষয়ের উপর নির্ভর করে। কোনো দ্রব্যের দাম, ক্রেতার আয়, অন্যান্য দ্রব্যের দাম, এরকম অসংখ্য বিষয়ের উপর নির্ভর করে। তা কোনো একটা বিষয় যদি পরিবর্তন ঘটে 1%, ধরো দ্রব্যের দামই ভাবলাম, দাম 1% বাড়লো, তাহলে চাহিদা কমবে। এখন প্রশ্ন হচ্ছে চাহিদা কতটা কমবে? এই পরিমাণটাকে আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলি। তাহলে যদি আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলি, তাহলে কিভাবে বল? চাহিদা নির্ধারক কোনো একটি বিষয়ের 1% পরিবর্তনের দরুন ওই দ্রব্যের চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন ঘটে, তাকেই আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বলি। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি বলে আমরা ই দিয়ে নির্দেশ করি। ই মানে আমরা কি বললাম, যে চাহিদার শতকরা পরিবর্তন, অর্থাৎ চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন, চিহ্ন দিয়ে বলি, শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই চাহিদা নির্ধারক কোনো একটা বিষয়, চাহিদা নির্ধারক একটি বিষয়ের শতকরা পরিবর্তন। এইটাকেই আমরা ম্যাথমেটিক্যালি বলছি চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ওই জন্য অনেকে ইডিও বলে। তাহলে এই চাহিদা স্থিতিস্থাপকতা বা ইডি, এইটা আমরা ক রকমের দেখতে পাই? মূলত আমরা 3 ধরনের স্থিতিস্থাপকতা দেখতে পাই। একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা ইপি দিয়ে নির্দেশ করি। চাহিদার আয় স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা ইওয়াই দিয়ে নির্দেশ করি। আর পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি, যেটাকে আমরা ইসি দিয়ে নির্দেশ করি। তাহলে চাহিদার 3 ধরনের স্থিতিস্থাপকতা মূলত তোমাদের আলোচ্য সূচিতে রয়েছে, যা আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা আসব চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে। দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে আমরা জানি যে চাহিদার নিয়ম অনুযায়ী দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, আমরা এর আগেই চাহিদার সূত্র থেকে পেয়েছি। এখন এই দাম বাড়লে বা কমলে, এক কথায় দামের 1% পরিবর্তন হলে
চাহিদার কত শতাংশ পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এবার এই দাম স্থিতিস্থাপকতা তাহলে কি করে পরিমাপ করব আমরা? দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করার পদ্ধতিগুলো আমরা এক এক করে এখন আলোচনা করব। দাম স্থিতিস্থাপকতা বলতে আমরা মূলত দেখো ইডি বা প্রাইস ইলাস্টিসিটি ইপি দিয়ে বলছি, এটা আমরা কিভাবে মেজার করব? চাহিদার শতকরা পরিবর্তন বা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড পার্সেন্টেজ চেঞ্জ, এটা উপরে থাকবে, আর নিচে থাকবে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তাহলে এখন আমি যদি কোনো দ্রব্যের প্রথমে দামকে ধরি পি, এবং ওই দামে চাহিদাকে যদি আমি বলি কিউ, এবং ধরলাম দামের সামান্য পরিবর্তন ঘটেছে, সামান্য পরিবর্তনকে আমরা অঙ্কের ভাষায় ডেল্টা দিয়ে বোঝাই, তাহলে ডেল্টা পি দাম পরিবর্তন, এবং তার ধরুন চাহিদার পরিবর্তন, তাহলে সেটাকে আমরা যদি ডেল্টা কিউ বলি, তাহলে চাহিদার শতকরা পরিবর্তন কত হবে? প্রথমে চাহিদা ছিল কিউ, দাম পরিবর্তনের ধরুন চাহিদার পরিবর্তন হচ্ছে ডেল্টা কিউ, তাহলে চাহিদার শতকরা পরিবর্তন হবে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 শতকরা পরিবর্তন। এবার দামের শতকরা পরিবর্তন কিরকম ভাবে পাবো? দাম ছিল পি, চেঞ্জ হয়েছে ডেল্টা পি, তাহলে শতকরা পরিবর্তন কি? ডেল্টা পি বাই পি ইন্টু 100। তাহলে আমরা যদি এই ভ্যালুটা বসিয়ে দিই, ডেল্টা পি বাই পি ইন্টু 100, তাহলে দেখো 100 স্ট্রাইক আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি সাজিয়ে লিখি, ডেল্টা কিউ বাই কিউ ইন্টু উল্টে যাবে পি বাই ডেল্টা পি, আর একটু রিঅ্যারেঞ্জ করে নিই, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এইটাই হচ্ছে ইপি বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন একটা জিনিস দেখো, আমরা বলেছি যে ল অফ ডিমান্ড অনুযায়ী দাম বাড়লে কি হয়? চাহিদা কমে, বা দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক ঋণাত্মক। এই জন্য আমরা যদি এর ধনাত্মক মান পেতে চাই, তাহলে এর মড সাইন দিয়ে মাইনাস দিতে পারি, তাহলে আমার পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু বেরোবে। অথবা তোমরা শুধু এই মাইনাস যদি না দাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই, নিউমেরিক্যাল প্রবলেম থাকতে পারে। আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে এখন দেখাই। ধরো কোনো দ্রব্যের প্রথমে দাম ছিল 10 টাকা প্রতি একক, ₹10, এবং চাহিদা ছিল ওই দামে 20 একক। এখন দাম 10 টাকা থেকে হয়েছে 15 টাকা, তারপরে দাম পরিবর্তন কত হলো? 10 থেকে 15, 10 বিয়োগ 15, তার -5 টাকা। চাহিদা 20 থেকে দাম যেহেতু বেড়েছে, চাহিদা কি হবে? কমে যাবে। ধরলাম চাহিদা হয়েছে 16, তাহলে পরিবর্তন হলো কত? 16 হয়েছে, চাহিদা দাম কমেছে, তাহলে চাহিদা অবশ্যই বাড়বে, ধরলাম 26। 26 বিয়োগ 20, তার মানে 6। তাহলে আমি 4টে ভ্যালু পেয়ে গেছি। আমি যদি এখানে বসাই, তাহলে এখানে মড সাইন রেখেছি, ফলে মাইনাসটা রাখতে হবে। মাইনাস সাইন আছে, মাইনাস ডেল্টা কিউ কত আমার বেরিয়েছে? ডেল্টা কিউ এর ভ্যালু বেরিয়েছে 6, ডেল্টা পি এর ভ্যালু বেরিয়েছে কত? -5 ইন্টু পি এর ভ্যালু, অর্থাৎ প্রাথমিক দাম 10, প্রাথমিক চাহিদা 20। আমরা ক্যালকুলেশন করলে 3/5, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান, পরম মান 3/5, আর যদি পরম মান না নিতাম তাহলে ইপির আসতো -3/5। তাহলে এই ইপির মান বিভিন্ন হতে পারে। তাহলে এই ইপির মান আমরা যদি দেখি, তাহলে ইপির মান কিন্তু 1 হতে পারে, ইপির মান 1-এর বেশি হতে পারে,
ইপির মান 1-এর কম হতে পারে, ইপি 0 হতে পারে, ইপি ইনফিনিটি হতে পারে। অর্থাৎ চাহিদার দাম পরিবর্তনের দরুন চাহিদার যে শতকরা পরিবর্তন, সেই শতকরা পরিবর্তন থেকে আমরা কিন্তু 5 ধরনের স্থিতিস্থাপকতা বের করতে পারছি। একটা হচ্ছে 1, তখন একে আমরা বলি ইউনিটারি ইলাস্টিক বা একক স্থিতিস্থাপক। 1-এর বড় তার মানে ইলাস্টিক, 1-এর থেকে কম হওয়া মানে ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক। আর যদি 0 হয় তাহলে সম্পূর্ণ বা কমপ্লিটলি ইনইলাস্টিক বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এবং আরেকটা হচ্ছে অসীম। এই 5টা আমরা এবার এক এক করে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে স্থিতিস্থাপকতা বের করতে গেলে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা যে 5 রকমের বলছিলাম, দেখো প্রথম হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। আমরা এইখান থেকে বোঝাতে শুরু করি, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আমরা ইউনিটারি ইলাস্টিকটা বোঝাই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কিরকম? দেখো একটা চাহিদা রেখা আছে D1, এক্ষেত্রে দাম P1 থেকে P2 হওয়ায় চাহিদা হয়েছে Q1 থেকে Q2। অর্থাৎ ঠিক যতটা দাম পরিবর্তন হয়েছে চাহিদারও ততটাই পরিবর্তন ঘটেছে। আমি যদি দুটো বিন্দুকে এ আর বি বলি, তাহলে এখানে দাম পরিবর্তন হয়েছে, এইটা দেখো ডেল্টা পি। ঠিক যতটা দাম পরিবর্তন হয়েছে এখানে চাহিদার পরিবর্তন, এটা যদি ডেল্টা কিউ হয়, দুটো সেম। অর্থাৎ কোন দ্রব্যের বাজারে 5% দাম পরিবর্তনের দরুন চাহিদাও যদি 5%ই হয়, তখন আমরা ওই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতাকে বলবো একক স্থিতিস্থাপক বা ইউনিটারি ইলাস্টিক, অর্থাৎ তখন ভ্যালু হবে 1। তাহলে একক স্থিতিস্থাপক বা ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড বলতে চাহিদার যত শতাংশ, দামের যত শতাংশ পরিবর্তন হবে চাহিদারও তত শতাংশই পরিবর্তন ঘটবে। কিন্তু যদি তা না হয়, অর্থাৎ এই দুটো যদি সমান না হয়, যেমন ধরো এই চাহিদা রেখাটা এইরকম D1 এইরকম স্টিপার হলো, খাড়াই হলো, সেক্ষেত্রে দাম যে কোনো একটা দাম ধরলাম P1, চাহিদা কত Q1, দাম ধরো এতটা কমে গেল, P1 থেকে P2 তে কমে গেল, এখন চাহিদা কতটা হলো Q2। তাহলে দেখো চাহিদার পরিবর্তন কতটুকু মাত্র হয়েছে, দাম পরিবর্তন কত বেশি, এতটা দাম পরিবর্তন ঘটেছে, আর তার দরুন চাহিদার পরিবর্তন কতটুকু ঘটেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে চাহিদার শতকরা পরিবর্তনের চেয়ে দামের শতকরা পরিবর্তন বেশি হচ্ছে, তখন আমরা এটাকে বলবো ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে স্থিতিস্থাপকতার মান যদি 1-এর কম হয়, অর্থাৎ যদি আমরা দেখি কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তনের তুলনায় বেশি, তখন আমরা ওই দ্রব্যের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলবো বা ইনইলাস্টিক। তাহলে একটা আমরা ইউনিটারি ইলাস্টিক দেখলাম যেখানে দুটো সমান, তারপরে বললাম যে দামের শতকরা পরিবর্তন বেশি, তখন ইনইলাস্টিক, এর ক্ষেত্রে ভ্যালুটা হলো 1-এর কম, ইউনিটারি ইলাস্টিকের ক্ষেত্রে ভ্যালু হলো 1-এর সমান। কিন্তু এবার আসবো, যদি দেখতে পাই যে দামের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন বেশি, তখন কি হবে?
দেখো রেখাচিত্র দিয়ে আমরা দেখি। এই চাহিদা রেখা D1, যে কোনো একটা দাম, ধরো এই দামটা হচ্ছে P1, চাহিদা কত? Q1। এখন আরো একটা দাম ধরে নি P2, দাম কমলো, তাহলে চাহিদা, দেখো এখানে দাম কতটুকু কমলো, কতটুকু দাম কমেছে, তার জন্য চাহিদা দেখো কতটা বেড়েছে। অর্থাৎ দাম পরিবর্তনের তুলনায় চাহিদার শতকরা পরিবর্তন বেশি। যখন এরকম ঘটবে তখন আমরা এটাকে বলবো স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড। তাহলে ইলাস্টিক ডিমান্ড স্থিতিস্থাপকতা 1-এর বেশি, ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক তখন স্থিতিস্থাপকতার মান 1-এর কম, ইউনিটারি ইলাস্টিক তখন স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। এই তিনটে সাধারণত খুব কমন, কিন্তু এর বাইরেও দুটো কেস আমরা দেখতে পাই যেখানে দামের শতকরা পরিবর্তনের জন্য চাহিদার কোনো পরিবর্তন হলো না, অথবা দামের সামান্য পরিবর্তন বা দাম পরিবর্তন না হলেও চাহিদার অসীম পরিবর্তন। এই দুটো ঘটনা আমরা এবার দেখব, যে দুটোকে আমরা বলছি যে সম্পূর্ণ বা কমপ্লিটলি বা পারফেক্টলি। ধরো চাহিদা রেখা এরকম উল্লম্ব হলো D1 চাহিদা রেখা। তাহলে এখন এই চাহিদা রেখার উপর যে কোনো একটা দাম ধরো, যে কোনো একটা দাম ধরো P1 দাম, চাহিদার পরিমাণ যা, দাম কমে P2 ধরো, দেখো চাহিদা একই, তাহলে there will be no change in demand due to change in the price of the commodity। কোন দ্রব্যের দামের কম বা বৃদ্ধিতে চাহিদার শূন্য পরিবর্তন, চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমরা এটাকে বলবো সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ পারফেক্টলি অর কমপ্লিটলি ইনইলাস্টিক ডিমান্ড। আর যদি উল্টো ঘটনা ঘটে, যে চাহিদার যে কোনো পরিবর্তন হতে পারে, দামের পরিবর্তন শূন্য, তখন এটাকে আমরা কি বলবো? তখন আমরা এটাকে বলবো সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। যেমন আমরা যদি ছবি দিয়ে দেখাই রেখাচিত্রের মাধ্যমে, এই একটা চাহিদা রেখার D1, তাহলে দেখো এখন প্রাইস যেটাই হোক না কেন, প্রাইস এখানে হলেও চাহিদা যা, ওই একই প্রাইসে চাহিদা এখানে, ওই একই প্রাইসে চাহিদা এখানে, অর্থাৎ প্রাইস চেঞ্জ ডেল্টা পি 0, কিন্তু ডিমান্ডের যে কোনো চেঞ্জ হতে পারে, ডিমান্ডের যে কোনো চেঞ্জ হতে পারে, এনি চেঞ্জ ইন ডিমান্ড ক্যান বি অকার উইদাউট এনি চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্য কমোডিটি। যদি এরকম ঘটে তখন আমরা এটাকে বলছি সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বা পারফেক্টলি অর কমপ্লিটলি ইলাস্টিক ডিমান্ড, যেটা প্রথমে বলা আছে। তাহলে আমরা 5 রকমের ঘটনা দেখতে পেলাম। তাহলে স্থিতিস্থাপকতার মান অনুসারে 5 রকম হতে পারে। স্থিতিস্থাপকতার মান যদি 1 হয় তাহলে আমরা বলবো একক স্থিতিস্থাপক, 1-এর বেশি যদি হয় তখন বলবো স্থিতিস্থাপক, যদি 1-এর কম হয় তখন বলবো আমরা অস্থিতিস্থাপক, যদি 0 হয় তখন বলবো সম্পূর্ণ অস্থিতিস্থাপক, আর যদি অসীম হয় তখন আমরা বলবো সম্পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা এই 5 রকম মূলত হয়ে থাকে। এবারে আমরা আসবো চাহিদার স্থিতিস্থাপকতার পরে, আমরা আসবো চাহিদার স্থিতিস্থাপকতা বলেছি 3 রকমের। একটা বলেছিলাম দাম স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতার মধ্যে আমরা 5 রকম আলোচনা করলাম। এবার আমরা আয় স্থিতিস্থাপকতার কথা বলবো। আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি। ইনকাম ইলাস্টিসিটি কি? যদি ক্রেতার
আয়ের অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আয়ের 1% পরিবর্তন ঘটে। অর্থাৎ ক্রেতার আয় যদি আমরা বলি যে ক্রেতার আয় ধরো ওয়াই, এবং ওই ওয়াই আয়ে ক্রেতার চাহিদা কিউ, এবার আয়ের চেঞ্জ হলো, তাহলে চেঞ্জকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বলি? স্মল চেঞ্জকে ডেল্টা দিয়ে বলি। তাহলে ক্রেতার আয় চেঞ্জ যদি হয় ক্রেতার আয় ওয়াই, তখন চাহিদা কিউ, ওয়াই বা আয়টা ক্রেতার চেঞ্জ হলো ডেল্টা ওয়াই, তার ফলে ক্রেতার চাহিদা চেঞ্জ হলো ডেল্টা কিউ। তাহলে ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি বা আয় স্থিতিস্থাপকতা কি হবে? আয় স্থিতিস্থাপকতা উপরে হবে কি? চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন। তাহলে চাহিদা ছিল কিউ, পরিবর্তন হচ্ছে ডেল্টা কিউ, তাহলে শতকরা পরিবর্তন কিভাবে পাবো? ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100। নিচে আয়ের শতকরা পরিবর্তন, আয় ছিল ওয়াই, চেঞ্জ হয়েছে ডেল্টা ওয়াই, তাহলে আয়ের শতকরা পরিবর্তন কত হবে? ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100। তাহলে এই দুটো কেটে গেল। আমি যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু ওয়াই বাই ডেল্টা ওয়াই, তার মানে আরেকটু সাজিয়ে নিয়ে ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি বা আয় স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝি ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। আমি একটা গাণিতিক উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো কোনো ব্যক্তির আয় 5,000 টাকা এবং সে কোনো দ্রব্যের চাহিদা করে 50 একক তার চাহিদা। এখন ক্রেতার আয় হলো 7,000 টাকা, ওয়াই 7,000 টাকা। তাহলে এখন তার চাহিদা বেড়ে গেল, ধরলাম নতুন চাহিদা Q1 হলো 100টা। তাহলে এক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান কত হবে? এক্ষেত্রে দেখো ডেল্টা ওয়াই মানে আয়ের পরিবর্তন ছিল 5,000 হলো 7,000, তাহলে 7,000 থেকে যদি আমি 5,000 বাদ দিই, 7,000 থেকে যদি আমি 5,000 বাদ দিই তাহলে আসবে 2,000 টাকা। আর চাহিদার পরিবর্তন কত হয়েছে? 150 ছিল 100 হয়েছে, তাহলে 100 বিয়োগ 50 মানে এটাও 50 এলো। তাহলে এইবার আমি যদি এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই তাহলে পরে আই স্থিতিস্থাপকতা ইউআই ভ্যালু ডেল্টা কিউ মানে কত? 50 ডিভাইডেড ডেল্টা ওয়াই মানে কত? 2,000 ইন্টু ওয়াই মানে কত? 5,000 বাই কিউ মানে কত? 50 ক্যান্সেল আউট, 5/2 দ্যাট ইজ 2.5। তাহলে ইনকাম ইলাস্টিসিটির মান এইভাবে আমরা বের করতে পারি, আয় স্থিতিস্থাপকতার মান। এখন এই আয় স্থিতিস্থাপকতার মান কেমন হতে পারে? আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটির মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা শূন্য হতে পারে। কোন ক্ষেত্রে কিরকম হয়? প্রথম আমরা বলি যখন যদি কোনো একটা দ্রব্যে ক্রেতার যদি আয় বাড়ে, ধরো আয়, দেখো এক্ষেত্রে আয় বাড়লে আয় বেড়েছে এবং তার ফলে চাহিদাও বেড়েছে, অর্থাৎ স্বাভাবিক দ্রব্য। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যে এটাকে তাহলে আমরা বলতে পারি নরমাল গুড বা স্বাভাবিক দ্রব্য। যদি এরকম হয়
ইনকাম ইলাস্টিসিটি ঋণাত্মক বা নেগেটিভ, এর মানে কি? ক্রেতার আয় বেড়েছে কিন্তু কোনো দ্রব্যের চাহিদা কমে গেল, এটা হতে পারে? যে আমার পকেটে টাকা বাড়ছে, আমি কোনো দ্রব্যের চাহিদা কমাবো? হতেই পারে। ধরো কোনো দ্রব্যের সেই দ্রব্যটা আমার কাছে একটা সময়ের পরে কি মনে হতে পারে, আয় বেড়েছে, আমি ওই দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বেশি পরিমাণে নেব, উৎকৃষ্ট দ্রব্য বেশি পরিমাণে নেব। অর্থাৎ ওই দ্রব্যটা তখন আমার কাছে ইনফিরিয়ার গুড বা নিকৃষ্ট দ্রব্য হতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমার আয় 10,000 টাকা প্রতি মাসে, আমি সকালবেলা বিস্কিট, আমি ব্রেকফাস্টে চা বিস্কুট খাই। আয় 10,000 থেকে 20,000 হলো, তাহলে 2 কাপ চা 2টো বিস্কুট খাবো। 20,000 টাকার জায়গায় 30,000 টাকা হলো, তাহলে 3 কাপ চা 3টে বিস্কুট খাবো। কারণ আমার চাহিদার স্থিতিস্থাপকতার এখানে তো আমি বলছি যে আয় বাড়লে চাহিদা বাড়বে, তাই না? কিন্তু তা তো হবে না। তখন যত আয় বাড়বে আমি তখন বিস্কুটের বদলে টোস্টে যেতে পারি, ফ্রুটসে যেতে পারি। অর্থাৎ আয় বাড়লে তখন বিস্কুটটা আমার কাছে নিকৃষ্ট দ্রব্য বা ইনফিরিয়ার গুড এরকম ট্রিট হতে পারে। বা তাহলে আমরা বলতে পারি যে ইনকাম ইলাস্টিসিটি বা আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয় কোন দ্রব্যের ক্ষেত্রে? নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। আর যদি দুটো দ্রব্য এরকম হয় যে ধরো ক্রেতার আয় বাড়লেও কোনো দ্রব্যের চাহিদার কোনো তার উপর প্রভাব পড়ে না, ধরো লবণের চাহিদার কথাই বলি, আয় বেড়ে গেলে লোকে লবণ বেশি খাবে, বা আয় কমে গেল বলে লবণ কম খাবে, তা না। লবণের চাহিদা একটা নির্দিষ্ট পরিমাণ, আয় বাড়ুক বা কমুক আয়ের সাথে লবণের চাহিদার সম্পর্ক নেই। তাহলে সেক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার মান, আয় স্থিতিস্থাপকতার মান শূন্য হবে। তাহলে আয় স্থিতিস্থাপকতার মান আবার আমরা এই যে ধনাত্মক হয়, এই ইনকাম ইলাস্টিসিটির ভ্যালু ধনাত্মক শুধু নয়, যদি দেখা যায় যে 0 থেকে 1-এর মধ্যে, কোন দ্রব্যগুলোর ক্ষেত্রে 0 থেকে 1-এর মধ্যে হয়? নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে মান 1-এর কম হয়, কিন্তু বিলাস দ্রব্য বা লাক্সারি গুডস এর ক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতার মান অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। তাহলে আয় স্থিতিস্থাপকতা অনুযায়ী আমি দ্রব্যের, ধরো কোন একটা অঙ্কে আমি এই অঙ্কটা পেলাম যে 2.5, তাহলে বলো তো দ্রব্যটা কি ধরনের হবে? 1-এর থেকে বেশি মান। 1-এর থেকে বেশি মান মানে অবশ্যই দ্রব্যটা লাক্সারিয়াস গুডস বা বিলাস দ্রব্য। যদি আমাদের এই ইনকাম ইলাস্টিসিটির ভ্যালু আসতে 0.8, তাহলে আমরা কি বলতাম? দ্রব্যটা হচ্ছে প্রয়োজনীয় বা নেসেসারি গুডস। যদি ইনকাম ইলাস্টিসিটির ভ্যালু আসতো -2.5, অর্থাৎ ঋণাত্মক, তখন বলতাম দ্রব্যটা ক্রেতার কাছে নিকৃষ্ট বা ইনফিরিয়ার। সুতরাং আয় স্থিতিস্থাপকতার মান দিয়েই আমরা দ্রব্যটা কি ধরনের ক্যাটাগরি বা প্রকৃতি নির্বাচন করতে পারি বা নির্ধারণ করতে পারি। এবারে আসছি তৃতীয় যে স্থিতিস্থাপকতাটার কথা বললাম, সেই তৃতীয় স্থিতিস্থাপকতাটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি, বা আরেকটা বলতে পারি যে পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা ইসি দিয়ে নির্দেশ করছি। ইসি বা পারস্পরিক দাম স্থিতিস্থাপকতাটা কিরকম হবে? কোনো একটা দ্রব্যের চাহিদা, ধরো আমরা এখানে দুটো দ্রব্যের কথা ভাবছি, এক্স আর ওয়াই। এক্স দ্রব্যের চাহিদা নিয়ে আলোচনা করছি, তাহলে এক্স দ্রব্যের চাহিদা ওয়াই দ্রব্যের দামের উপরেও তো নির্ভর করে। তাহলে ওয়াই দ্রব্যের দাম, যাকে আমি যদি পি ওয়াই দিয়ে বলি, তাহলে এই ওয়াই দ্রব্যের দাম যদি বাড়া কমা করে, পরিবর্তন হয়, তাহলে এই এক্স এর ডিমান্ড বা চাহিদা এফেক্টেড হবে, পরিবর্তন হবে। তাহলে কি পরিবর্তন হবে? এই সংবেদনশীলতা বা রেসপন্সিভনেসটা আমরা মাপবো ক্রস প্রাইস ইলাস্টিসিটি বা পারস্পরিক চাহিদার পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা দিয়ে। সেটা কিভাবে মাপবো? আমরা যদি উপরে দুটো দ্রব্য বলেছি, তাহলে এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন উপরে রাখবো, এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন, আর নিচে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তাহলে উপরে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন থাকবে, নিচে ওয়াই দ্রব্যের দাম। তাহলে ফর্মুলাটা কিভাবে তৈরি করতে পারি? ধরো এক্স দ্রব্যের চাহিদা কিউ এক্স আর
ওয়াই দ্রব্যের দাম হচ্ছে পি ওয়াই। এবার ওয়াই দ্রব্যের দামের সামান্য পরিবর্তন হলো তাহলে ডেল্টা পি ওয়াই, তাহলে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন হলো ডেল্টা কিউ এক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী এবার কি আসবে, উপরে আসবে এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন, তাহলে চাহিদা চেঞ্জ হচ্ছে কত, ডেল্টা কিউ এক্স বাই কিউ এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন মানে কি, ডেল্টা পি ওয়াই বাই পি ওয়াই ইন্টু 100। তাহলে 100 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে কি দাঁড়ালো, ডেল্টা কিউ এক্স বাই কিউ এক্স ইন্টু পি ওয়াই বাই ডেল্টা পি ওয়াই। তার মানে আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এইটা হচ্ছে পারস্পরিক দাম স্থিতিস্থাপকতার ফাইনাল ফর্মুলা। এই মানটা আবার 3 রকমের হতে পারে। কি কি হতে পারে, এই ইসির ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরো হতে পারে। পজিটিভ হলে আমরা কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয় দেখি এক এক করে। প্রথমে একটা দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের চাহিদা বাড়বে, তবেই তো পজিটিভ হবে। তাহলে সেটা কখন হতে পারে, দুটো দ্রব্য যদি পরিবর্তন হয়, অর্থাৎ একটার পরিবর্তন অন্যটা, যেমন ধরো টি অ্যান্ড কফি। টি, তাহলে এই অ্যান্ড কফি যদি আমি বলি, তাহলে এখন দেখো চা আর কফির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি চায়ের ডিমান্ড বলছি কিউ এক্স আর কফির প্রাইস বলছি পি ওয়াই, তাহলে যত কফির দাম বাড়বে লোকে তত কফি কম খাবে, অর্থাৎ চা বেশি খাবে, অর্থাৎ ডিমান্ড ফর টি রাইজ করবে, চায়ের চাহিদা বাড়বে। তাহলে দেখো একটার দাম বাড়লো অন্যটার চাহিদা বাড়লো। তাহলে এরকম দ্রব্য কোনগুলো বললাম, যেগুলো পরিবর্ত, তাহলে পরিবর্ত দ্রব্য বা সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে, পরিবর্ত দ্রব্য বা সাবস্টিটিউট দ্রব্যের ক্ষেত্রে আমরা পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা ধনাত্মক দেখতে পাই। উল্টো দিকে যদি একটা দ্রব্য আর একটা দ্রব্যের মধ্যে রিলেশনটা কমপ্লিমেন্টারি বা পরিপূরক হয়, যেমন ধরো চা আর চিনি, যত চিনির দাম, ধরো চিনির দাম প্রাইস অফ সুগার বাড়বে, তত কি হবে, লোকে চা কম খাবে, ডিমান্ড ফর চাকে এক্স বলেছি কমে যাবে, অর্থাৎ একটা বাড়লে অন্যটা কমে যাচ্ছে। এরকম যদি ঘটে তখন আমরা ওই দ্রব্যটাকে বলছি যে পরিপূরক দ্রব্য, অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, কমপ্লিমেন্টারি দ্রব্যের ক্ষেত্রে ইসি বা পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়। আর একটা হচ্ছে যে জিরো কোন ক্ষেত্রে হতে পারে, জিরো হতে পারে যে ধরো ওয়াই দ্রব্যের দাম বাড়লো, তার জন্য এক্স দ্রব্যের চাহিদার কোনো এফেক্টই পড়ছে না, অর্থাৎ জিরো চেঞ্জ, তখনই এটা হতে পারে। জিরো চেঞ্জ কখন হতে পারে, যদি দুটো দ্রব্যের মধ্যে কোনো রিলেশন না থাকে, ইফ দেয়ার ইজ নো রিলেশন বিটুইন টু গুডস। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে এই স্টাইলাস, এই পেনের দাম বাড়লো, তার জন্য তোমরা খাতায় লেখো যে পেন বা পেন্সিল, তার চাহিদার কি পরিবর্তন হবে, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, ফলে এর দাম বাড়লেও ওর চাহিদা কমবে না বা বাড়বে না, অর্থাৎ সেক্ষেত্রে ইসি জিরো হবে। তাহলে ইসি জিরো হচ্ছে দুটো পরস্পর সম্পর্কহীন দ্রব্য বা নন রিলেটেড গুডস এর ক্ষেত্রে। তাহলে
পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, এবং তার ভিত্তিতে আমরা দ্রব্য দুটোর প্রকৃতি বা নেচার বলতে পারি। ঠিক যেমন আই স্থিতিস্থাপকতায় আমরা মান দেখে দ্রব্যগুলোর ক্যাটাগরি বা নেচার বা প্রকৃতিটা বলতে পারলাম, এক্ষেত্রেও পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা বা ইসির ভ্যালু দেখে, ধরো ইসি এলো কোনো একটা অঙ্কে, তোমার ইসির ভ্যালু বলে দিল -0.5, দিয়ে বলল যে তাহলে দ্রব্য দুটোর কি রূপ, তখন তোমাকে বলতে হবে দ্রব্য দুটো ঋণাত্মক। ঋণাত্মক একমাত্র পরিপূরক হতে পারে, অর্থাৎ দ্রব্য দুটি হলো পরস্পরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি টু ইচ আদার। বোঝা গেল? ঠিক তেমনি কখনো তোমাকে একটা প্রশ্ন দিল ইসি 0.7, তাহলে দ্রব্য দুটো কি রূপ, তখন বলবে ইসি 0.7 মানে ধনাত্মক। ধনাত্মক হতে পারে কখন? পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে। সুতরাং ইসি ধনাত্মক, কাজে দ্রব্য দুটি পরস্পরের পরিবর্ত বা সাবস্টিটিউট টু ইচ আদার। আর একটা হতে পারে, তোমাকে বললো ইসির ভ্যালু যদি 0 হয়, তাহলে অটোমেটিক্যালি, তো আমি আগেই আলোচনা করলাম, ইসির ভ্যালু 0 হলে পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা শূন্য, মানে দ্রব্য দুটো সম্পূর্ণ বা দুটো দ্রব্যের মধ্যে কোনো রিলেশন নেই বা নন রিলেটেড, এই কথাটা আমরা বলতে পারি। এবারে আমরা আসব, এই যে এতক্ষণ ধরে স্থিতিস্থাপকতা আলোচনা করলাম, এই স্থিতিস্থাপকতা মাপার আমরা একটা পদ্ধতি দেখলাম, এই পদ্ধতিটা জিওমেট্রিক পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আমরা আরো একটা জিনিস দেখলাম যে আমরা শতকরা ভাবে মাপতে পারছি, কিন্তু যদি একটা কার্ভ হয়, ভাবো চাহিদা রেখাটা এইরকম কার্ভ, তাহলে আমরা ধরো P1 দাম এ বিন্দু, চাহিদা Q1, আর একটা বি বিন্দু, দাম P2, চাহিদা Q2। তাহলে এই যে অংশটা, এটাকে কি বলি আমরা? কার্ভের একটা অংশকে বলি না আর্ক বা চাপ? এই যে আর্ক বা চাপ, এই আর্ক বা চাপের এই আর্ক বা চাপে যখন আমরা চাপের স্থিতিস্থাপকতাটা পরিমাপ করব, তখন এটাকে আমরা বলবো আর্ক ইলাস্টিসিটি বা চাপগত স্থিতিস্থাপকতা। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব? ঠিক আগের মতো এই দাম পরিবর্তন যা আছে, আর্ক ইলাস্টিসিটি মাপবো ডেল্টা কিউ বাই ডেল্টা পি। এটা যদি আমার চেঞ্জ হয় ডেল্টা পি, এইটা হচ্ছে আমার ডেল্টা পি, আর এই চাহিদার পরিবর্তন এইটা হচ্ছে আমার ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু, এইবারে প্রশ্ন হচ্ছে যে কোন দামটা নেব। এখানে দুটো দাম রয়েছে, দেখো, একটা P1 আর একটা P2। আমার তো উপরে আসবে প্রাথমিক দাম, তা প্রাথমিক দাম P1 হবে না P2 হবে? ঠিক একই রকম নিচে আসবে চাহিদা, কোন চাহিদাটাকে আমরা ধরবো? প্রাথমিক চাহিদা। তখন আমরা এই কার্ভের ক্ষেত্রে যে আর্ক ইলাস্টিসিটি বা চাপগত স্থিতিস্থাপকতা পরিমাপ করছি, এখানে আমরা দুটো দামের গড় নেব, অ্যাভারেজ। একই রকম পরিমাণের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে অ্যাকচুয়ালি দামটা P1 প্লাস P2 বাই 2, একই রকম চাহিদার পরিমাণের ক্ষেত্রে Q1 প্লাস Q2 বাই 2। অ্যাকচুয়ালি এই P1 শুধু শর্টে লিখলাম, লেখা উচিত ও P1, আবার এখান থেকে ও P2। আমরা বোঝার সুবিধার্থে P1 P2 বলেই লিখছি। এবার এই দুই দুই কেটে যাবে না, তাহলে আলটিমেটলি P1 প্লাস P2 বাই Q1 প্লাস Q2, এইটাকে আমরা বলছি আর্ক ইলাস্টিসিটি। তাহলে আর্ক ইলাস্টিসিটি কিভাবে পরিমাপ করব? দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন যেমন আছে, এটা বের করতেই হবে। আর দুটো দামকে যোগ করে
যোগ করা হবে আর দুটো চাহিদাকে যোগ করা হবে। অ্যাকচুয়ালি বাই টুটা কেটে যাওয়ার জন্য আর এখানে গড় দামটা ফর্মুলার সময় বলছি না। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা, চাহিদা রেখা সরল হোক বক্র হোক, আমরা চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করা দেখলাম। 3 ধরনের চাহিদা স্থিতিস্থাপকতা পেলাম। 1 দামগত স্থিতিস্থাপকতা, 2 আয়গত স্থিতিস্থাপকতা, 3 পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা। এবং দাম স্থিতিস্থাপকতা অনুযায়ী দাম স্থিতিস্থাপকতা 5 রকম দেখেছি: সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক, একক স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। আয় স্থিতিস্থাপকতা অনুযায়ী আমরা দ্রব্যের শ্রেণীবিভাগ করলাম। সেখানে আমরা দেখলাম আয় স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হতে পারে, 0 থেকে 1-এর মধ্যে হতে পারে, 0 হতে পারে, 0 লেস দ্যান 0 হতে পারে। আর পারস্পরিক দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা ভ্যালু দেখলাম 3 রকম হতে পারে: ধনাত্মক হতে পারে পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে, ঋণাত্মক হতে পারে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, কমপ্লিমেন্টারি গুডস বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, আর 0 হতে পারে দুটো দ্রব্য পরস্পর সম্পর্কবিহীন বা নন রিলেটেড গুডস এর ক্ষেত্রে। এইবার আমরা এই চাহিদা স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টা আলোচনা করব। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ভর করে অসংখ্য বিষয়ের উপর। আমরা যদি স্লাইডে দেখানো যায় তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর তো বটেই, তারপরেও নির্ভর করে বাজারে দ্রব্যের ব্যবহারের সংখ্যা। চাহিদার স্থিতিস্থাপকতা নির্ভর করে কাদের উপর? দেখো, ডিটারমিনেন্টস। চাহিদা স্থিতিস্থাপকতা অসংখ্য বিষয়ের উপর নির্ভর করে। আমি অল্প কয়েকটা বিষয় এখানে আলোচনা করব, কারণ তোমাদের বিস্তৃতভাবে সিলেবাসে কিন্তু নেই। সেটা হলো অ্যাভেলেবিলিটি অফ সাবস্টিটিউটস, অর্থাৎ পরিবর্ত বা বিকল্প দ্রব্যের সংখ্যা। কোন দ্রব্যের যত বেশি সংখ্যক বিকল্প বা পরিবর্ত থাকবে তার স্থিতিস্থাপকতার মান কিন্তু তত বেশি হবে। যেমন ধরো ইলেকট্রিক, এর বিকল্প খুব কম, কিন্তু আমি যদি বলি যে পেনের অসংখ্য বিকল্প আছে, তাহলে বা ফল অসংখ্য বিকল্প আছে, বা ধরো যে জামা কাপড় অসংখ্য বিকল্প আছে, যাদের অনেক বিকল্প রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতার মান বেশি হয়। নেচার অফ দ্য গুডস, অর্থাৎ দ্রব্যের প্রকৃতি। প্রয়োজনীয় দ্রব্য হলে তার স্থিতিস্থাপকতা অপেক্ষাকৃত কম হবে, যার ভোগ স্থগিত করা যায় না। ধরো ওষুধ, দাম যতই বাড়ুক না কেন আমরা কিন্তু ওষুধের চাহিদা কমাতে পারবো না। যে মুহূর্তে কেউ অসুস্থ হবে তার তখন ওষুধের দাম বেড়ে গেছে বলে এখন ওষুধ কম খায়, পরে দাম কমে গেছে শুনলো, তখন তার কোনো রোগ নেই, সে কি ওষুধ খাবে? তাহলে একমাত্র গুডসটা যদি মেডিসিন বা অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য হয় যার ভোগ স্থগিত রাখা যায় না, তাদের ক্ষেত্রে কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতা অত্যন্ত কম হয়। আয় স্তরের উপরেও কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতা নির্ভর করে। ইনকাম লেভেল, নর্মালি তার মোট আয়ের যদি খুব সামান্য অংশ, যে দ্রব্যটার স্থিতিস্থাপকতার কথা ভাববো আমরা, সেই দ্রব্যটা ক্রয়ে যদি তার টোটাল আয়ের খুব সামান্য অংশ ব্যয় হয়, তাহলে কিন্তু দেখা যাবে স্থিতিস্থাপকতা অপেক্ষাকৃত কম হবে। কিন্তু যদি আয়ের সিংহভাগ, মেজর পোর্শন অফ ইনকাম ইউজেস ফর কনজিউম দ্যাট কমোডিটি, যদি তাই হয়, তাহলে কিন্তু স্থিতিস্থাপকতা অনেক বেশি হবে। অর্থাৎ আয়ের কত শতাংশ ওই দ্রব্য ক্রয় ব্যয় হচ্ছে তার উপর ডিপেন্ড করছে স্থিতিস্থাপকতার মানটা কেমন হবে। নির্ভর করবে সময়ের উপর। টাইম যদি ভেরি শর্ট বা টু শর্ট পিরিয়ড হয়, তাহলে স্থিতিস্থাপকতা অপেক্ষাকৃত কম হবে। কিন্তু যদি দীর্ঘ মেয়াদের কথা ভাবি আমরা, লং পিরিয়ড অফ টাইম, তাহলে কিন্তু স্থিতিস্থাপকতার মান বেশি হবে। তারপরে হ্যাবিট ফর্মিং গুডস, দ্রব্যের প্রতি যদি আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, আসক্ত হয়ে পড়ি কোনো দ্রব্য, তাহলে সেই দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লেও চাহিদা আমরা কমাতে পারবো না। যেমন ধরো এই মুহূর্তে তোমরা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছো, ইন্টারনেট বা ডেটা, যদি ডেটা প্রাইস হাই হয়ে যায়
তৎসত্ত্বেও কিন্তু চাহিদা তোমরা কমাতে পারবে না বা আমরা কমাতে পারবো না। তাহলে এক্ষেত্রে কি হবে, ডেটা বা নেট প্যাকে স্থিতিস্থাপকতা অপেক্ষাকৃত কম হবে, অর্থাৎ ইন ইলাস্টিক বা অস্থিতিস্থাপক। তাহলে নির্ভর করছে এরকম, আমি এখানে 5টা বিষয় উল্লেখ করলাম, এরকম অসংখ্য বিষয় আছে যাদের উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। এইবার আমরা আলোচনা করব ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সটা কি? দেখো, যে স্থিতিস্থাপকতার ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এত আলোচনা থেকে মনে হতে পারে স্থিতিস্থাপকতা নিয়ে কেন আমরা আলোচনা করব, স্থিতিস্থাপকতার কি গুরুত্ব বা ইম্পর্টেন্স কি। স্থিতিস্থাপকতার একটা বড় গুরুত্ব হচ্ছে যে স্থিতিস্থাপকতা সরকারকে তার পলিসি বা নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাহায্য করে। কিভাবে? প্রাইসিং পলিসি, যেমন ধরো আমরা যদি বলি যে সরকার ট্যাক্স আরোপ বা কর আরোপ করবে, তাহলে কর চাপানো মানে কোনো দ্রব্যের দাম বেড়ে যাবে। তা বাজারে দ্রব্যের দাম বেড়ে গেলে মানুষের সুবিধা হবে না অসুবিধা হবে? সাধারণ মানুষ বা ক্রেতা, তার ক্রেতার অসুবিধা হবে। তাহলে এখন দাম কতটা বাড়ালে তার ধরুন জনগণের চাহিদা কতটা কমছে, এই ক্যালকুলেশনটা কোথা থেকে করতে পারবে? ইলাস্ট্রিসিটি দিয়ে। তাহলে সেই জন্য গভর্নমেন্টের ট্যাক্স পলিসি বা দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণের ক্ষেত্রে এই ইলাস্ট্রিসিটির কনসেপ্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তোমরা যদি ইন ফিউচার ইকোনমিক্স নিয়ে পড়ো তাহলে দেখবে যে মার্শাল ল্যান্ডার কন্ডিশনটা কিন্তু মূলত এই স্থিতিস্থাপকতার উপর বেস করেই তৈরি করা হয়েছে, যে আমাদের দেশের দ্রব্যের বিদেশে কি চাহিদা, বিদেশি দ্রব্যের আমাদের দেশের চাহিদা কি, এই পরিমাপগুলো করতে গেলে আমাদের কিন্তু ইলাস্ট্রিসিটি জানতেই হবে। তাহলে ইলাস্ট্রিসিটি ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ইলাস্ট্রিসিটি ধারণাটা ব্যবহার করা হয়। ইলাস্ট্রিসিটি ধারণা ব্যবহার করা হয় এগ্রিকালচার পলিসি বা কৃষি ক্ষেত্রে, সরকারের কৃষি নীতির ক্ষেত্রে। কিরকম? ধরো কৃষি পণ্য, কৃষিতে আমরা জানি সার বা বিভিন্ন ইনপুটস ইউজ হয়, তা সেই ইনপুটস গুলোর প্রাইস গভর্নমেন্ট যদি সেই প্রাইস গুলো ট্যাক্স চাপালে বেড়ে যেতে পারে, তাহলে গভর্নমেন্ট সাবসিডি দেবে ভাবলো। তাহলে কতটা সাবসিডি দিলে ওরা চাহিদা বাড়বে, বা কতটা সাবসিডি বা ভর্তুকি দিলে কৃষকরা পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া বা অন্যান্য সার বা অন্যান্য উপাদানগুলো কিনতে পারবে, যার ফলে তাদের কৃষিকাজটা ভালোভাবে হবে। কারণ আমাদের মতো কৃষি প্রধান দেশে কৃষির একটা প্রায়োরিটি সেক্টর। সুতরাং এই এগ্রিকালচারাল পলিসি, ইন্টারন্যাশনাল ট্রেড, ট্যাক্স, প্রাইসিং পলিসি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, ইভেন বড় বড় কর্পোরেট গুলো তারা তাদের প্রোডাক্টের দাম যখন নির্ধারণ করে সেক্ষেত্রেও কিন্তু এই ইলাস্ট্রিসিটি ধারণাটা ব্যবহার করে। সুতরাং বুঝতেই পারছো ইলাস্ট্রিসিটি ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবারে আলোচনা করব নেক্সট যে বিষয়টা আমাদের আলোচনা করব সেটা হলো যে এই স্থিতিস্থাপকতা মূলত এক্সপ্লেইনস হাউ ডিমান্ড রেসপন্স টু প্রাইস চেঞ্জ। মূলত স্থিতিস্থাপকতা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দাম পরিবর্তন হলে কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, কিন্তু এই চাহিদার পরিবর্তন সব দ্রব্যের ক্ষেত্রে সমান নয়। অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতা হলো একটা রিলেটিভ রেসপন্সিভনেস বা আপেক্ষিক পরিমাপ পদ্ধতি বা আপেক্ষিক একটা বিষয়, যেটা হাউ ডিমান্ড এন্ড সাপ্লাই, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে হাউ ডিমান্ড এন্ড ডিমান্ড রেসপন্স টু প্রাইস চেঞ্জ, প্রাইস চেঞ্জের সাথে ডিমান্ড কিভাবে সাড়া দেয়, এবং এটা ইম্পর্টেন্ট ফর বিজনেস ডিসিশনস এন্ড পলিসি মেকিং। এক কথায় বলা যেতে পারে শুধুমাত্র আমাদের ডে টু ডে ট্রানজাকশনের ক্ষেত্রেই নয়, সার্বজনীন ভাবে সরকারের বা বিভিন্ন ফার্ম কোম্পানি সবার ক্ষেত্রেই এই ইলাস্ট্রিসিটির ধারণাটা কিন্তু তাদের প্রাইসিং পলিসি, গভর্নমেন্টের ট্যাক্স পলিসি, গভর্নমেন্টের বিভিন্ন পলিসি মেকিং সমস্ত ক্ষেত্রে ইলাস্ট্রিসিটির ধারণাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার এতক্ষণ ধরে আমি যা আলোচনা করলাম পুরোটাই চাহিদা সংক্রান্ত, চাহিদা স্থিতিস্থাপকতা। এবার আমরা আলোচনা করব যোগানের স্থিতিস্থাপকতা। বিষয়টা একই, চাহিদার জায়গায় এবার শুধু
বলবো বা তোমরা ভাববে যোগানের কথা। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? যেমন দেখো, আমরা যদি বলি প্রাইস চেঞ্জ হলো, অন্য বিষয়গুলো অপরিবর্তিত, শুধু কোনো দ্রব্যের দাম বাড়লো বা কমলো, এক কথায় দামের পরিবর্তন ঘটলো, তাহলে তার দরুন যোগান কি হবে? যোগানেরও চেঞ্জ হবে। যোগান দাম বাড়লে যোগান নর্মালি বাড়ে, দাম কমলে যোগান নর্মালি কমে। এখন এই দাম বাড়া কমার সাথে যোগানের বাড়া কমার কিন্তু সব দ্রব্যের ক্ষেত্রে সমান না। ঠিক চাহিদার মতোই যোগানের ক্ষেত্রেও রেসপন্সটা, আমরা যে বলছি যে কিভাবে রেসপন্স করবে প্রাইস চেঞ্জের সাথে যোগানটা, সেটা পরিমাপ করব ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগানের স্থিতিস্থাপকতা দিয়ে। সেটা কিভাবে মেজার করব? সেটাও ঠিক একই রকম। আমরা যোগানের স্থিতিস্থাপকতা মেজার করার জন্য উপরে রাখবো যোগানের শতকরা পরিবর্তন বাই দামের শতকরা পরিবর্তন। দামের শতকরা পরিবর্তন, এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে উপরে ডেল্টা কিউ বাই পি, পি বাই ডেল্টা পি। তাহলে রিঅ্যারেঞ্জ করলে আসছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। দেখো সেম ফর্মুলা তোমরা ইলাস্টিসিটি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডেও দেখেছিলে। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো যোগানের স্থিতিস্থাপকতা। এই যোগানের স্থিতিস্থাপকতার মানও কিন্তু 5 রকমের হয়। কি কি? যোগানের স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি হতে পারে, অর্থাৎ দামের যে পরিবর্তন যোগান তার থেকে শতকরা পরিবর্তন বেশি হচ্ছে, তখন আমরা এটাকে বলবো ইলাস্টিক সাপ্লাই বা স্থিতিস্থাপক যোগান। যদি 1-এর কম হয় তখন আমরা বলবো অস্থিতিস্থাপক। যদি 1-এর সমান হয় তখন আমরা এটাকে বলবো একক স্থিতিস্থাপক যোগান। যদি 1 সমান হয় তাহলে আমরা এটাকে বলবো 0। যদি হয় 0 হয় তাহলে আমরা বলবো সম্পূর্ণ অস্থিতিস্থাপক, আর যদি অসীম হয় তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এটাকে বলবো সম্পূর্ণ অস্থিতিস্থাপক, আর এটাকে বলবো সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান। তাহলে ইলাস্টিক সাপ্লাই, ইনইলাস্টিক সাপ্লাই, ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই, পারফেক্টলি ইনইলাস্টিক আর পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই, এই 5 রকমের যোগানের স্থিতিস্থাপকতা আমরা দেখতে পাই। এখন এই যোগানের স্থিতিস্থাপকতা যদি আমরা রেখাচিত্রে একটা দেখাই, দেখো যোগান রেখা আমরা প্রথমে একটা আঁকছি। যোগান রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে এই যোগান রেখার উপর প্রতিটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1 হবে। কিন্তু যোগান রেখা যদি এরকম হয়, অর্থাৎ ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে যোগানের স্থিতিস্থাপকতার মান 1-এর বড় হবে, অর্থাৎ স্থিতিস্থাপক যোগান হবে। আর যদি যোগান রেখা এক্স অক্ষকে ছেদ করে, ধরো এরকম, তখন যোগানের স্থিতিস্থাপকতা 1-এর কম হবে। আর যদি যোগান রেখা এইরকম হয় তখন এটাকে আমরা বলবো সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান। আর যদি এরকম উল্লম্ব বা ভার্টিক্যাল হয় তখন আমরা এটা বলবো সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে দেখো যোগানের স্থিতিস্থাপকতা 5 রকমের: একক স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক,
সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা যেমন 3 প্রকার, তার মধ্যে আমরা পেয়েছিলাম দাম স্থিতিস্থাপকতা 5 প্রকার। ওই দাম স্থিতিস্থাপকতার মতোই, চাহিদার দাম স্থিতিস্থাপকতার মতোই যোগানের স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই, এটাও 5 রকমের, যা একের বেশি, একের কম, শূন্য এবং অসীম হতে পারে। তাহলে চাহিদা এবং যোগান, এটা তোমরা বুঝতে পারলে। এইবার আমরা যেটা আলোচনা করব, যে বিষয়টা আমাদের আলোচনার মধ্যে রয়েছে, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা আমরা আগের এপিসোডে চাহিদা যোগানের ধারণা এবং ভারসাম্য আলোচনা করতে গিয়ে বলা হয়নি। সেটা হলো চাহিদার এবং যোগান, এই দুটো নিয়ম কি বা সূত্র কি সর্বদাই কার্যকরী হয়? অর্থাৎ এই নিয়ম বা সূত্রগুলোর কি কোনো ব্যতিক্রম দেখা যায় না? যেমন আমরা বললাম যে ধরো কোনো দ্রব্যের দাম বাড়লো, তাহলে চাহিদা কিউকে কি বলেছিলাম, কমে যাওয়ার কথা বলেছিলাম। কিন্তু এমন কোনো ঘটনা ঘটতে পারে কি যেখানে দাম বাড়লো, চাহিদা তার ফলে বেড়ে গেল, বা দাম বেড়ে গেল তার জন্য চাহিদা অপরিবর্তিত থাকলো? হতেই পারে। যে যে ক্ষেত্রে এই ঘটনা ঘটবে তাকে আমরা বলবো ব্যতিক্রম, এক্সেপশনস টু দ্য ল। এই চাহিদার ক্ষেত্রেও কিন্তু এরকম এক্সেপশনস থাকে। যেমন আমরা দেখি শেয়ার বাজারের ক্ষেত্রে চাহিদার সূত্র খাটে না, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার সূত্র খাটে না, ভেবলেন প্রভাবের ক্ষেত্রে চাহিদার সূত্র খাটে না। ভেবলেন প্রভাব কি? অনেক সময় আমরা অনেক দ্রব্যের দামকে গুণগত মানের প্রতীক ধরি। দাম বেড়ে গেলে ভাবি কোয়ালিটি বেড়ে গেছে, ফলে বেশি চাহিদা করি, তাহলে দাম বাড়লো, চাহিদা বেড়ে গেল। আমেরিকান ইকোনমিস্ট থরস্টেন ভেবলেন প্রথম এটা বলেছিলেন বলে এটাকে আমরা বলছি ভেবলেন এফেক্ট। তাহলে শেয়ার বাজারের ক্ষেত্রে ভেবলেন এফেক্ট। আর একটা হচ্ছে গিফেন গুডস এর ক্ষেত্রে। গিফেন গুডস কি? অত্যন্ত প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যাদের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কিন্তু কমে না খুব একটা, কারণ এই দ্রব্যগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। এই দ্রব্যগুলোকে আয়ারল্যান্ডের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের ইকোনমিস্ট রবার্ট গিফেন প্রথম ব্যাখ্যা করেছিলেন, গিফেন ধাঁধা বা গিফেন প্যারাডক্স। সেখান থেকে এই প্রয়োজনীয় দ্রব্যগুলোকে বলা হয় গিফেন দ্রব্য। অ্যাকচুয়ালি গিফেন দ্রব্য মানে হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, যদিও সব নিকৃষ্ট দ্রব্য কিন্তু গিফেন দ্রব্য নয়। তাহলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার সূত্র খাটে না, ভেবলেন প্রভাবের ক্ষেত্রে চাহিদার সূত্র কার্যকরী হয় না, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কার্যকরী হয় না, আর চাহিদার সূত্র কার্যকরী হয় না ডেমনস্ট্রেশন এফেক্ট বা প্রদর্শন প্রভাবের ক্ষেত্রে। অনেক সময় আমরা অনেক জিনিস কিনি অন্যকে দেখানো বা শো অফ করার জন্য। এই যে অন্যকে দেখানো বা শো অফ করা, এই ক্ষেত্রেও কিন্তু চাহিদার সূত্র, দাম বাড়লেও আমি অন্যকে দেখাবো, ফলে তাকে অনুকরণ করে, তাকে অনুসরণ করে বা তার দ্বারা প্রভাবিত হয়ে আমি চাহিদা করছি। আমার প্রতিবেশী একটা বড় টিভি কিনেছে 65 ইঞ্চি, ফলে আমাকে 70 ইঞ্চি টিভি কিনতে হবে। ও অ্যাপেলের আইফোন কিনেছে, ফলে আমাকেও কিনতে হবে। এরকম যখন অন্যের দ্বারা অনুকরণ করে বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে হয়, তখন এটাকে আমরা বলি ডেমনস্ট্রেশন এফেক্ট বা প্রদর্শন প্রভাব। এই প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন এফেক্টের ক্ষেত্রেও কিন্তু চাহিদার সূত্র, ডেমনস্ট্রেশন এফেক্ট, এই সমস্ত ক্ষেত্রগুলোতে চাহিদার সূত্র কার্যকর হয় না। আর হচ্ছে দ্বিতীয় যেটা বলা হয়নি, সেটা হলো যোগানের সূত্রের ক্ষেত্রেও কিন্তু এরকম আমরা এক্সেপশনস বা ব্যতিক্রম দেখি। সেক্ষেত্রে কি হয়, যোগানের সূত্রে খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যতিক্রমের কথা বলবো, যেখানে দাম বাড়লে যোগান বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়তে পারে না বা বাড়ে না। যেমন যে সমস্ত দ্রব্য পুনরায় উৎপাদন করা যায় না, নন প্রডিউসেবল, রিপ্রডিউসেবল গুডস। যেমন ধরো আমরা চাইলেও কি এখন রবীন্দ্রসঙ্গীত নতুন করে আর যোগান দেওয়া যাবে, বা নজরুল গীতির যোগান দেওয়া যাবে, বা অবনীন্দ্রনাথ ঠাকুরের পেইন্টিং কি আর যোগান দেওয়া যাবে? দাম যতই বাড়ুক, অন্য ছবি আরো আসবে কিন্তু, বা অন্য গান আরো আসবে, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি বা অবনীন্দ্রনাথ ঠাকুরের পেইন্টিং এর কিন্তু যোগান আমরা বাড়াতে পারবো।
অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দাম বাড়লেও যোগান স্থির থাকে, অর্থাৎ যোগান বাড়ে না, যোগানের সূত্রের ব্যতিক্রম ঘটে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে যেখানে যোগানের সূত্রটা খাটে না, সেটা হলো ব্যক্তিগত শ্রমের ক্ষেত্রে। ব্যক্তিগত শ্রমটা কি? ব্যক্তিগত শ্রম হচ্ছে শ্রমিক মজুরি, তার যে আয়, যেটাকে মজুরির বিনিময়ে শ্রম দেয়। যত মজুরি বাড়বে প্রতি ঘন্টায় সে বেশি বেশি শ্রম দেবে, কিন্তু একটা সময়ের পরে মজুরি বাড়লেও কিন্তু সে শ্রম বাড়াতে পারবে না, কারণ তারও তো লিমিটেশন আছে। ফলে ব্যক্তিগত শ্রমের যোগান রেখাটা যদি আমি শ্রমের যোগান এল দেওয়াটাই বেটার হবে। আর এইখানে আমরা ওয়েজ বা মজুরি যদি মাপি তাহলে দেখবো ব্যক্তিগত শ্রমের যোগান রেখা বাড়তে বাড়তে একটা পরে কমছে। এই যে ব্যাকওয়ার্ড বেন্ডিং, এই পয়েন্টের পরে দেখো মজুরি W0 এর পরে যদি মজুরি আরো বাড়ে, যোগান কি হলো? L1 দি কমে গেল না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে ওয়েজ W থেকে W1 হওয়া সত্ত্বেও, ওয়েজ বেড়ে গেল মানে প্রাইস বেড়ে যাওয়া সত্ত্বেও যোগান কিন্তু কমে গেল, অর্থাৎ যোগান সূত্রের ব্যতিক্রম। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভের ক্ষেত্রে আমরা এরকম ঘটনা দেখি। তাহলে আমরা সামগ্রিকভাবে ইউনিট 2 এর চাহিদা যোগান ভারসাম্য আলোচনা করেছিলাম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করলাম স্থিতিস্থাপকতা সম্পর্কে। তাহলে ফাইনালি আমরা এই দুটো ইউনিট থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে অর্থনীতি, চাহিদা যোগানের মতো এই শক্তিগুলো বাজারে স্বাধীনভাবে কাজ করে, অর্থাৎ লেজাফেয়ার থাকলে ভারসাম্য অটোমেটিক চলে আসবে, যেন কোনো অদৃশ্য হস্তে, যেটাকে অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বলেছিলেন, অদৃশ্যভাবে হবে। এবং এই যে বাজারে চাহিদা যোগান এই শক্তিগুলো, এগুলোর ক্ষেত্রে দাম একটা অন্যতম প্রধান নির্ধারক বিষয়, এবং এই দামের পরিবর্তনে কিন্তু আবার সব দ্রব্য সমানভাবে সাড়া দেয় না, কোনো দ্রব্যের রেসপন্স বেশি, কোনো দ্রব্যের কম। এই মেজারমেন্টটা আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা দিয়ে করি, কারণ এই গোটা আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে প্রচুর এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আশা করি এই আলোচনাটা সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।